নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা জানানোর প্রচেষ্টা করি। কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিভাবে আপনি সুন্দর থাকবেন, সব দিক একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের সামনে তুলে ধরার আমরা কিন্তু প্রচেষ্টা রাখি। এবং সব থেকে বড় বিষয়, আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রার কিছু অদল বদলের কারণে কিছু কিছু সমস্যা আমাদের হু হু করে বাড়ছে। যে সমস্যা হয়তো আগে পাড়া প্রতিবেশীর মধ্যে কয়েকজনের মধ্যে দেখা যেত, এখন সেই সমস্যা কিন্তু আমাদের ঘরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্যা মহামারীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্যা প্রত্যেকটি পরিবারের একটা বড় জ্বালার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেরকম কিছু সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে সুগারের সমস্যা, অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা। আজকে সুগারের সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তবে এনবিপি এর অনুষ্ঠান মানে বা এনবিপি যখন আপনি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলেন, আলোচনা শোনেন, তখন শুধুমাত্র সুগার নিয়ে আপনারা আলোচনা শুনবেন তা তো নয়, যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয় এবং আপনারা এই ধরনের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। অর্থাৎ আপনার সুগার ছাড়া প্রেশার, আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, আপনার কোলেস্টেরলের সমস্যা বা আপনার অস্থির সমস্যা, আপনার গুরুত্বপূর্ণ কোনো অর্গানের সমস্যা, আপনার দীর্ঘ দিনের কোনো সমস্যা বা আপনার মানসিক কোনো সমস্যা, নেশাগ্রস্ততার সমস্যা, বাচ্চাদের কোনো সমস্যা, অপারেশন করতে চাইছেন না এরকম কোনো সমস্যা, বা আপনি দীর্ঘদিন মেডিসিন খেয়ে যাচ্ছেন কিন্তু তারপরও ভালো হচ্ছেন না এরকম কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। অনেকে এই প্রশ্নটাও করেন যে এখানে কি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, এখানে কি রিপোর্ট করার প্রয়োজনীয়তা থাকে? একদম থাকে, কারণ রিপোর্টে কিন্তু বারংবার প্রমাণ করবে যে আপনি কতটা ভালো হলেন, কতটা আপনি আগের থেকে উন্নত একটা মান পাচ্ছেন আপনার ট্রিটমেন্টের মধ্যে থেকে। সব বিষয়গুলো একেবারে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। পাশাপাশি যে কোনো ধরনের আর সমস্যা নিয়ে কিন্তু যেহেতু সরাসরি কথা বলার একটা সুযোগ রয়েছে আজকের এই অনুষ্ঠানে, তাই আপনারা কিন্তু কথা বলতে পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি অবশ্যই রয়েছেন আপনারা, এবং আপনাদের সঙ্গে কথা তো হবেই। আপনারা ফোন করুন, কথা বলুন, এবং আজকে যেহেতু সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়টা নিয়েও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু প্রশ্ন রাখতেই পারেন। এবং সুগার এবং ডায়াবেটিস নিয়ে সবার প্রথম যে প্রশ্নটা থাকে যে কেন হু হু করে বাড়ছে সুগার বা ডায়াবেটিসের পরিমাণ। কই আগের রিপোর্টে এত তো ঘন ঘন সুগারের মান বেড়ে যাওয়ার মতন একটা ঘটনা আমাদের নজরে পড়তো না, কেন এত তাড়াতাড়ি এত অল্প বয়সে সুগার হওয়ার প্রবণতা বাড়ছে? সবকিছু শুনবো আজকে ডাক্তারবাবুর কাছ থেকে। দেখুন, ডায়াবেটিস যে হিসাবে বাড়ছে বা ডায়াবেটিসে যে হিসাবে আমাদের পাবলিকের মধ্যে বলতে পারেন কি আজকে ওয়ার্ল্ড ওয়াইজ অনুযায়ী যদি দেখা যায়, তো ডায়াবেটিস যত প্রমাণে আগে ছিল সেই মাত্রায় কিন্তু এখন ডায়াবেটিস রোগীরা বাড়ছে। সেটা পিছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, পুরোপুরি আমাদের লাইফস্টাইল আছে। কারণটা হচ্ছে দেখুন, আজকে আমরা যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাচ্ছি, ব্যবহার করছি, বা তার সাথে সাথে আমরা যে আজকে ননভেজ খাচ্ছি, ঠিক না? তো দেখুন, যে ননভেজটা আমরা যে পছন্দ করি, অনেক মানুষের সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে কি আমরা ভেজ যদি খাই তাহলে আমাদের শরীরটা কিন্তু দুর্বল হয়ে যাবে, শরীরটা কিন্তু উইক হয়ে যাবে, কিন্তু ননভেজ খেলে নাকি আমাদের শরীরের মধ্যে জোরটা বাড়বে। এটা একদম খুবই খারাপ থট, এটা একদম মিথ্যে। কারণটা হচ্ছে যে আমাদের ভেজের মধ্যে কিন্তু যতটা প্রোটিন আছে, ভেজের মধ্যে যতটা পাওয়ার আছে, সেটা কিন্তু ননভেজের মধ্যে নেই। আজকে দেখুন, সামান্য একটা ছোট উদাহরণ দেব। আজকে যে আমরা মুরগি মাংস আমরা খাচ্ছেন, সেটা কি মেল আছে না ফিমেল আছে? ঠিক আছে, বলতে পারবেন কি? আপনি যে চিকেনটা আজকে খেলেন, সেই চিকেনটা মেল ছিল না ফিমেল ছিল? জানেন না, ঠিক আছে? দেখুন, যে মুরগিটা আপনার যে পুষে, সেটা কি করে আপনাকে হারমোনসে ইঞ্জেকশন দেওয়া হয়। এই হারমোনসে যে ইঞ্জেকশন দেওয়া হয় মানে 10 দিনে যে আপনার মুরগি রয়েছে সেটাকে কিন্তু বড় করে দেওয়া হয়। 30 দিনে যে অনুযায়ী যে মুরগির যে সাইজটা, সেটা কিন্তু 10 দিনের মধ্যে তৈরি করা হয়। এটা হারমোনসে ইঞ্জেকশনের জন্য। তো এই যে কেন করা হলো, যাতে করে মাসেলসটা বেড়ে যায়। তো আমরা যখন লেগ পিস খাচ্ছি, ঠিক আছে, বা আমরা কোনো ওরকম যদি চিকেনে যদি আমরা চিকেনটা খাচ্ছি, তখন কি হচ্ছে, গোশটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু কি গোশটা কি ছিল, সেই গোশটা ইঞ্জেকশন মাধ্যমে ওটা রেডি করা হয়েছে। তো এই যে আমরা গোশটা যে খেলাম, সেই গোশটা আপনার কি পাওয়ার দিয়ে আসবে? সেটা আপনার হারমোনস ইমব্যালেন্স এসে যাবে, মানে আপনার শরীরটা কিন্তু আরো দুর্বল করে দেবে। তো এইটাও একটা কারণ আছে কি আমাদের আজকে সমাজের মধ্যে যে জিনিসটা এখন বেড়ে গেছে, একটা ছেলের প্রতি একটা মানে ভালোবাসাটা বেড়ে গেছে, বা একটা মেয়ের প্রতি একটা ভালোবাসাটা বেড়ে গেছে, মানে লেসবিয়ান কথা বলুন বা আপনি গিয়ে কথা বলুন, এটা একটা কারণ হচ্ছে আমাদের
এইরকম ননভেজ স্টাইলটা। কারণটা হচ্ছে কি, দেখুন দেশি যে মুরগিটা রয়েছে, ঠিক আছে, দেশি এখন কোথায় পাওয়া যায়? আপনি যে খাচ্ছেন রেস্টুরেন্টের মধ্যে যে, বা আপনি হোটেলের মধ্যে যে খাবার খাচ্ছেন, সেটা অনেকটাই ক্ষতিকারক জিনিস। এইরকম যে সমাজের মধ্যে যে আমাদের জিনিসটা যে বাড়ছে, সেটা কারণটা হচ্ছে কিন্তু এই ধরনের ননভেজ, এই রকম ধরনের আমাদের হারমোনসে যে আমরা যে ননভেজটা খাচ্ছি, সেটা কারণের জন্য এগুলো হচ্ছে। তো দেখুন, আমরা আয়ুর্বেদের মধ্যে সবসময় একটাই কথা বলি যে আপনি যেই রকম খাওয়া দাওয়া করেন না, ঠিক ওই রকমই কিন্তু আপনার নিজের শরীরটা হয়, ঠিক ওই রকমই আপনার বিচারটা হয়, ঠিক ওই রকমই আপনার কিন্তু শরীরটাও কিন্তু ওই রকমই হয়। তো আপনি যত সাত্বিক ভোজনটা করবেন, মানে যত আপনি ভেজ খাওয়া খাবেন, আজকে ধরুন আপনার একটা কথা উদাহরণ দিই, যেরকম একটা হাতি কি খায়? হ্যাঁ, হাতি আপনি যখন দেখছেন কি খাচ্ছে, সে ঘাস ফুস খাচ্ছে। ঘোড়া কি খায়? গ্যান্ডা কি খায়? তাদের কি বোনসের মধ্যে, হাড়ের মধ্যে জোর নেই? সব থেকে বেশি জোর থাকে। তারা কিন্তু পুরোপুরি ভেজিটেরিয়ান আছে, ঠিক আছে। তো একটা সিম্পল একটা উদাহরণ দিলাম কি ভেজের মধ্যে কতটা কিন্তু পাওয়ার আছে। আর আপনি দেখুন কি পছন্দ করছেন সেই ননভেজটা, যে ইনজেকশন দিয়ে গোস্টকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই ইনজেকশনটা আমরা খুব টেস্ট হিসাবে কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু আমরা দেখুন শরীরের মধ্যে কিন্তু আমাদের সে প্রোটিনটা আমরা পাচ্ছি না। আমরা ভাবছি কি ওটা খেয়ে নাকি আমাদের গোস্টটা বাড়বে। আরে গোস্ট বাড়বে না, আপনার চিন্তা ভাবনাটা বাড়বে। আজকে আপনার যে এত যে রোগগুলো হওয়া, মানে আজকে আপনি ধরুন সুগার রয়েছে, প্রেশারে আপনি ওষুধ খাচ্ছেন, থাইরয়েড ওষুধ খাচ্ছেন, যে মাল্টিপল ডিজিজের জন্য যে আপনি ওষুধগুলো খাচ্ছেন, সেটা কিন্তু কারণ হচ্ছে আপনার নিজের পুরোপুরি লাইফস্টাইল। একটা মানুষ যদি লাইফস্টাইলটাকে যদি ঠিক করা হয়, তো সুগার বলুন, প্রেশার বলুন, থাইরয়েড বলুন, এগুলো কিন্তু রিভার্স করা যায়। মানে আপনি উইদাউট মেডিসিন কিন্তু ভালো হতে পারেন। তো এটা তো আপনাকে বললাম কি কেন বাড়ে, ঠিক না। এবার সুগার নিয়ে যদি কথা হয়, তো সুগার হয় কেন সেটাও বলবো। অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব। একজন আয়ুর্বেদ চিকিৎসক মানে শুধুমাত্র আপনার জন্য একটা প্রেসক্রিপশন রেডি করে দেবে, একগুচ্ছ মেডিসিন আপনার হাতে তুলে দেবে, তা কিন্তু নয়। আপনার জীবনযাত্রার একেবারে রূপ বদলে দেওয়া, আপনাকে সঠিক পথে পরিচালনা করা, সেই দায়িত্ব কিন্তু থাকে একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের। সে কারণে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক আপনাকে এত ভালো ভালো কিছু অ্যাডভাইস দেয়। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ সুজাতা দাস। হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা আছে? হ্যাঁ, বলছি আমি 2021 সাল থেকে মানে ওষুধ খাচ্ছি, নিউরোর ওষুধ খাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এই কোভিড এর ভ্যাকসিন নিয়েছিলাম, তখন থেকে এই সমস্যাটা আমার হয়েছে। হ্যাঁ, করোনা হয়নি, এমনি মানে সমস্যাটা হয়েছিল। তারপর থেকে 21 সাল থেকে এই পর্যন্ত আমি রেগুলার আমাকে কন্টিনিউ এই ওষুধ চলতে হয়। আসলে আমার শরীর মানে খুবই মানে। আপনার নার্ভের ঠিক কি ধরনের সমস্যা হয় সেটা একটু ডাক্তারবাবুকে বলুন। নার্ভের বলতে মানে আমার মাথা, মানে পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ঝিমঝিম করে। আচ্ছা, ওষুধগুলো খাই, ওষুধের নাম বলবো? না না, কোনো মেডিসিনের নাম বলার দরকার নেই। ওষুধের নাম বলতে হবে না। দেখুন আপনার যে প্রবলেম নিয়ে আপনি ফেস করছেন, যে নার্ভের যে সমস্যা নিয়ে আপনি একটা চিন্তিত আছেন, আমার মাথা থেকে আমার নিচে পা অব্দি একটা ঝিনঝিন ভাবটা হওয়া, অবশ ভাবটা হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার ব্লাড সার্কুলেশন যদি শরীরের মধ্যে ঠিক মতো যদি না হয় থাকে, শুনুন আপনি, দেখুন আমাদের প্রত্যেক যে নার্ভ যে সেলগুলো আছে না, এইগুলো কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিক হওয়া। অনেক ছোট ছোট সেল আছে, সেটা আমরা মানে হাতে ধরলেও কিন্তু আসবে না, এত সরু সরু সেলগুলো আছে, শিরাগুলো আছে। তো এই যে মাল্টিপল যে শিরাগুলো আছে না, এগুলো কাজ কি হয় জানেন? আমাদের ব্লাড যে ফ্লোটা হচ্ছে, যদি আপনার ব্লাডটা যদি মোটা হয়ে যায়, রক্ত যদি মোটা হয়ে যায়, তাহলে কি হবে? আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হবে। তো এখানে কি হয়, আপনি যে নার্ভের যে ওষুধটা খাচ্ছেন না, সেটা হচ্ছে আপনার ব্লাডকে থিন করার জন্য, মানে ব্লাডকে পাতলা করার জন্য। যে কারণের জন্য কি হচ্ছে, আপনার ব্লাড সার্কুলেশনটা ইজিলি হচ্ছে, মানে ওষুধ খাওয়ার পর আপনি ভালো রয়েছেন। কিন্তু কতদিন? হু বলে দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলে দেওয়া হয়েছে কি আপনি দীর্ঘদিন যদি এইভাবে যদি ওষুধ যদি খেয়ে থাকেন, আগামী দিন কিন্তু আপনি ক্যান্সার রোগী হতে পারেন। মানে বুঝতে পারছেন? কেন কি আপনি ওষুধ দিয়ে রক্তকে পাতলা করছেন, কিন্তু রক্ত যে মোটা হয়ে যাচ্ছে, মানে সিআরপি লেভেল যদি আপনার বেড়ে যাচ্ছে, তাকে নামাতে হবে। আপনি ব্লাড পিউরিফায়ার ওষুধগুলো খান না, আপনি নিম পাতা খান, আপনি খান করেলা খান, মানে আপনি করেলাকে উচ্চ যে বলা হয়, উচ্চটা আপনি খান। তো অনেক এইরকম হার্বস আছে যেখানে আপনি এইরকম নার্ভের সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। কিন্তু আপনি কি করছেন, আপনি এইরকম একটা ওষুধ ধরে নিয়েছেন যেখানে আপনাকে মৃত্যু অবধি সেই ওষুধটা খেয়ে যেতে হবে। তো এইসব ওষুধ আপনি না খেয়ে প্রপার চিকিৎসা করান। আমাদের বহরমপুরে চেম্বার আছে,
আগামী শনিবার দিনই বহরমপুরে চেম্বার আছে, যদি পারেন আপনি বহরমপুর চেম্বার এসে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে তাকে অ্যাড্রেসটা নোট করুন, আর অ্যাড্রেসটা নোট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন, কি আপনি ওষুধ খাচ্ছেন, কি আপনার কাছে রিপোর্ট রয়েছে, আপনার এনসিবি রিপোর্ট কি বলছে, সমস্ত নিয়ে দেখা করুন। কথা দিচ্ছি উইদাউট মেডিসিন আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো আর দরকার পড়বে না, আর সেটা ছাড়া আপনি সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারবেন। একদম। আসলে আপনারা অনেক ক্ষেত্রে আমাদের ফোনে যে হেল্পলাইন নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনাদের চেম্বারে পৌঁছতে হলে কত দূর যেতে হবে। আসলে এভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছি, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্বে, শুধুমাত্র একটা ভালো ট্রিটমেন্টের আশায় ছুটছি। তবে এনবিপি চিকিৎসকের ভাবনা চিন্তা একদম অন্যরকম। আপনাকে ছুটতে হবে না, ছুটছে কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা একেবারে কলকাতা বা হাওড়া থেকে আপনার এলাকা, আপনার জেলা, আপনার শহর, আপনার বাড়ির পাশে কিন্তু পৌঁছে যাচ্ছেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বার নোট করুন, ফোন করুন, জেনে নিন আপনার বাড়ির ঠিক কাছে কোথায় আপনি চেম্বার পাচ্ছেন। সুগার নিয়ে আজকে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, আর কি শুনবো আমরা? দেখুন, আজকে যে ডায়াবেটিস নিয়ে যে আমরা বলছিলাম, তো আজকে আমি তো বললাম কি এই ধরনের আমাদের লাইফস্টাইলের কথা বললাম, কি যাদের মাইন্ডের মধ্যে রয়েছে কি ভেজ ও নন ভেজের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে, সেটা আমি আজকে খুব প্র্যাকটিক্যালি মানে খুব ইজি ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কি আপনি কোনোদিনই ভাববেন না কি নন ভেজের মধ্যেই কিন্তু আমার প্রোটিনটা রয়েছে। তো এটা একটা কারণ হতে পারে আমাদের ডায়াবেটিসের জন্য। কিন্তু ডায়াবেটিস প্রপার জিনিসটা হচ্ছে আমাদের ইনসুলিন। আপনার যে প্যানক্রিয়াস যে রয়েছে, প্যানক্রিয়াসে যে বেটা সেলগুলো কি করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। তো আপনার বেটা সেলগুলো যদি কাজ না করে, মানে আপনার প্যানক্রিয়াস যদি কাজ না করে, ইনসুলিন আপনার তৈরি হবে না। তো ইনসুলিন যখন তৈরি হবে না তখন কি হবে, সুগার লেভেলটা বেড়ে যাবে। আপনি কি করছেন, সুগারে আপনি ওষুধ খাচ্ছেন, সুগারে কি ওষুধ খাচ্ছেন, সেটা হচ্ছে আপনি ইনসুলিন ট্যাবলেট খাচ্ছেন, বা হয়তো আপনি বাইরে থেকে ইনসুলিন আপনি নিচ্ছেন। কিন্তু আপনি যদি প্যানক্রিয়াসকে যদি ভালো করে দেন, ইনসুলিন দরকার পড়বে কি, পড়বে না। কারণটা হচ্ছে আজকে আপনার ছাতে যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কের মধ্যে আপনার জল শেষ হয়ে গেছে। এবার আপনি কি করছেন, বালতি নিয়ে মগ নিয়ে আপনি ট্যাঙ্কের মধ্যে জলটা ফেলছেন। স্বাভাবিক আপনার নলের মধ্যে কিন্তু জল আসছে, আপনি খুশি আছেন কি আমার নলে কিন্তু জল আসছে। কিন্তু যে পরিশ্রমটা আপনার হয়ে গেল প্রতিদিন যে জলটা ঢালা, খুব ইজি ওয়েতে আপনার বোঝাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক ওইভাবে আপনি যে চিকিৎসাটা করছেন না, আপনি প্রতিদিন মগ আর বালতি নিয়ে আপনি ওষুধ কিন্তু খাচ্ছেন। আপনি খাওয়ার পর আপনার সুগার লেভেলটাকে কন্ট্রোল করে রেখেছেন। কিন্তু যদি আপনি ওটা বন্ধ করে দেন, আপনার নলের মধ্যে জল আসবে কি, আসবে না। আপনাকে কি করতে হবে, যে বাড়ি যে নিচে যে মোটাটা লাগানো রয়েছে না, রিজার্ভার থেকে আপনার যে জলগুলো তুলে যে উপরে ট্যাঙ্কের মধ্যে তুলে দেয়, সেই মোটাটাকে সারাতে হবে। আর সেই মোটাটাই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। তো ওইটা যদি আপনার ঠিক হয়ে যায়, আপনি ন্যাচুরালি আপনার ইনসুলিন তৈরি হতে চালু হবে। তো যখন ইনসুলিন তৈরি হতে চালু হবে তখন আপনার ইনসুলিন ট্যাবলেট খেতে হবে না, ইনসুলিন আপনাকে নিতে হবে না। উইদাউট মেডিসিন আপনি সুগারকে নর্মাল করতে পারবেন। আমাদের কাছে যখনই রুগীরা আসে আমরা কি বলি, আপনি দুটো পরীক্ষা করবেন, একটা হচ্ছে ফাস্টিং আর একটা হচ্ছে পিপি। আপনার খালি পেটে সুগার কত আছে আর ভরা পেটে সুগার কত আছে এটা করুন। এর সাথে সাথে আপনি সুগারে কি ওষুধ খাচ্ছেন সেটা নিয়ে আসুন। কেন বলি কথাটা, কারণটা হচ্ছে ফার্স্ট ডে থেকে আপনার সুগার ওষুধ খাওয়ার বন্ধ, ঠিক না। এবার কি হবে, যখন আপনি 2 সপ্তাহ পরে যখন আপনাকে ডাকা হলো, আপনি নিজের আপনার পছন্দ জায়গায় আপনি ল্যাবরেটরি থেকে রিপোর্টটা করাবেন। সেখানে আপনি নিজে চোখে কি দেখতে পারবেন কি আমার সুগারটা কিন্তু নর্মাল হয়ে গেছে। তো তখনই আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে সত্যি আমি যে ওষুধগুলো খাচ্ছিলাম সেটা না খেয়েও আমার কিন্তু সুগারটা নর্মাল রয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনি আয়ুর্বেদ উপরে বিশ্বাস করতে পারবেন, তাহলে আপনি আয়ুর্বেদে কনভার্ট করতে পারবেন, যাতে আপনার শরীরের মধ্যে সাইড ইফেক্ট হবে না। আজকে সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। কাঠের যে ঘুণ লেগে যায় ঠিক ওই রকমই একটা রোগ, শরীরের মধ্যে একদিন আপনাকে শেষ করবে না, আস্তে 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 করে আপনার শরীরগুলোকে শেষ করবে। তো আপনি কি করলেন, সাইলেন্ট কিলারের মধ্যে আপনার কি করতে হচ্ছে, প্রপার যদি আপনি রোগের যদি চিকিৎসা যদি করেন তাহলে সিমটমসগুলো মরে যায়। তো আপনি সিমটমসের চিকিৎসা করবেন না, রোগের চিকিৎসা করুন। তো আপনার যে প্রবলেমটা রয়েছে যেখানে হচ্ছে সুগার নিয়ে, তো সুগার নিয়ে চিন্তিত করা দরকার নেই। কারণটা হচ্ছে কি, সুগার থেকে যে মাল্টিপল যে আমাদের ডিজিজগুলো বাড়ে, যেমনি হচ্ছে নার্ভের সমস্যা বাড়ছে, আজকে আমার কিডনি সমস্যা বাড়ছে, চোখের সমস্যা বাড়ছে, সেক্সুয়াল সমস্যা বাড়ছে। তো এই যে ডিফারেন্ট যে আপনার যে প্রবলেমগুলো বাড়ছে সেটা কারণটা হচ্ছে কিন্তু সুগার। এবার আপনি সুগারকে কি করছেন, ওষুধ খাচ্ছেন কিন্তু ফোকাস করছেন না বাকি মাল্টিপল ডিজিজ জন্য, মাল্টিপল অর্গানের জন্য। তার জন্য কি হচ্ছে, আপনার চোখে সমস্যা হচ্ছে, চোখে ডাক্তারকে দেখাচ্ছেন, চোখে আপনি চশমা পড়ছেন, চোখে আপনি অপারেশন করছেন, কিন্তু কি কারণের জন্য চোখটা নষ্ট হলো সেটা নিয়ে আপনি গুরুত্ব দিচ্ছেন না। তাহলে কি হবে, আগামী দিন চোখ নিয়ে চিন্তিত আছেন, পরশু দিন আপনাকে লিভার নিয়ে চিন্তিত করতে হবে।
ঠিক না? তো এই যে মাল্টিপল রোগ থেকে যদি বাঁচতে চান, আপনাকে প্রপার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসকে ভালো করতে হবে, ঠিক না? একদম। তো এই ডায়াবেটিসের থেকে আপনাদের ভালো রাখার জন্য বা এই সমস্যা থেকে আপনাদের রক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বিশেষ অনুষ্ঠান, তাই হেল্পলাইন নাম্বার নোট করতে ভুলবেন না। পরের বন্ধু আছেন আমাদের সাথে, একটু কথা বলিনি। কে আছেন? নমস্কার। নমস্কার, কি জানা বলছি, বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার বয়স 35। এই চোখের সমস্যা আগের যে তুলনায় এখন চোখের মানে ছোট ছোট অক্ষরগুলো দেখতে পাচ্ছি না, মাথার প্রচুর যন্ত্রণা হচ্ছে। মাথায় যন্ত্রণা হচ্ছে, আর কি সমস্যা হচ্ছে? ছোট অক্ষরগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু দেখতে একটু অসুবিধা হচ্ছে আর কি। আচ্ছা, আপনার যে মাথা যে যন্ত্রণাটা হচ্ছে, এটা কবে থেকে? প্রায় 3 মাস মতন হয়ে গেল। কোনো চোখে ডাক্তারকে দেখেছিলেন? এমনি হসপিটাল মানে কাছাকাছি একজন ডাক্তার বসে, তার কাছে দেখিয়েছিলাম। তো আচ্ছা। ওষুধ দিচ্ছে সেই একই রকম, কোনো মানে চেঞ্জ হচ্ছে না। এই মাথা যন্ত্রণাটা একটু কমে যাচ্ছে। তো মাথা যন্ত্রণা হয় না, কিন্তু অনেক কারণ হয়। অবশ্য যদি আপনার চোখে যদি সমস্যা হয়ে থাকে, তাতেও কিন্তু মাথাতে যন্ত্রণাটা হয়। এবার আপনি বললেন কি আমি চোখে ডাক্তারকে দেখিয়েছি, তারপরেও কিন্তু কমছে না, তার মানে কি চোখের সমস্যা থেকে এটা হচ্ছে না। এটা শুনুন হতে পারে আপনি। আপনার সাইনাসের সমস্যা। অনেক সময় দেখবেন এই জায়গাটা, ঠিক আপনার এই জায়গাটা না একটা যন্ত্রণাটা হয়। কারণটা হচ্ছে এটা হচ্ছে সাইনাস। আমাদের এখানে কি হয়, মিউকাস জমে যায়। তো এই যে মিউকাসটা যে জমে যায়, মানে সর্দিটা যে জমে যায়, যে কারণের জন্য কি হয়, আপনার একটা তীব্র একটা যন্ত্রণাটা হয়। আর যেখানে আপনি দেখবেন কি পেন কিলার খাওয়ার পর কিন্তু ব্যথাটা কমে না। এটা কখন কমে? যখন হয়তো আপনি একটু শুয়ে পড়লেন, হ্যাঁ, রেস্ট দিলেন শরীরকে, তখন আপনি হয়তো আরাম পাবেন। তো এই যে মিউকাসটা যে জমছে, এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। যখন আপনি এক্সরে রিপোর্টটা করতে গেলেন, এক্সরে রিপোর্ট আপনার কি হবে, পিএনএস, ঠিক আছে? পিএনএস যখন আপনি এক্সরে রিপোর্টটা করলেন, সেখানে দেখা গেল কি আপনার সাইনাসের সমস্যাটা রয়েছে। এবার সাইনাস সমস্যার জন্য আপনি কি করলেন, হয়তো আপনি কোনো রকম নেজেল ড্রপটা দিলেন। তো নেজেল ড্রপ দিলে কি হচ্ছে, আপনার জায়গাটাকে মানে মিউকাসটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে কারণের জন্য আপনি নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারছেন। তো আপনার কিন্তু সেই মুহূর্তে আপনি রিলিফটা পাবেন, কিন্তু আবার তো জমে যাবে। এইভাবে যদি বারে বারে যদি আপনি নেজেল ড্রপটা যদি দেবেন, তাহলে কি হবে, আপনার নাকের মধ্যে ভিতরে আপনার কিন্তু ঘা সৃষ্টি হতে পারে। অনেক সময় আপনি যখন টর্চ মেরে যখন দেখবেন, তাহলে দেখবেন আপনার রেডিশ হয়ে যাবে, যেমনি নাকের মধ্যে একটা পলিপস হয়ে যায়, ঠিক ওই ধরনের একটা রেডিশ ভাবটা হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে। কারণ কি বারবার আপনি কি করছেন, আপনার নিঃশ্বাসটার জায়গাটা আপনার ব্লকেজ রয়েছে। আপনি যে নেজেল ড্রপটা দিচ্ছেন, তাকেও কাজ দেখাতে হবে। সে কি করছে, মিউকাসটাকে সরিয়ে দিচ্ছে। তো বারবার একটা জায়গায় যদি আপনি ফোকাস করতে থাকেন, বারবার যদি আপনি একটা প্রেশার দিতে থাকবেন, ওই জায়গার থেকে আপনি মিউকাসটা সরানোর চেষ্টা করবেন, তাহলে সেখান থেকে কিন্তু একটা ঘা হতে পারে। অনেক পেশেন্ট আমরা পেয়েছি যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতে থাকে। তো আমি আপনাকে বলবো, এইগুলো না করে প্রপার আপনি ট্রিটমেন্ট করান, যেখানে আপনি এইভাবে ঠান্ডা যে লেগে যাচ্ছে, মিউকাসটা কেন হচ্ছে, আপনার সর্দিটা কেন হচ্ছে, সর্দির উপায়টা কি? আপনাকে অটো ইমিউন বাড়াতে হবে, ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট নিতে হবে। কি দিয়ে পাওয়া যাবে? মাত্র তুলসী পাতা। সামান্য আপনার ঘরের মধ্যেই আপনার গাছ লাগানো রয়েছে তুলসী পাতা, কিন্তু তার আপনি ভ্যালুটা আপনি জানেন না কি কতটা ভ্যালু রয়েছে। আজকে ক্যান্সার মতন রুগীকে বাঁচানো উপায় রয়েছে একটা তুলসী পাতা, কিন্তু আমরা গুরুত্ব দিই না। প্রতিদিন জল ঢালছি, প্রতিদিন কিন্তু পুজো করছি, তুলসী আবার কিন্তু পুজো হয়। যেরকম আমাদের শিবরাত্রি হলো, শিব পুজো হলো, ঠিক ওই রকমই কিন্তু তুলসী গাছেও কিন্তু পুজো হয়। কিন্তু ওই তুলসী যে পাওয়ারটা কতটা আছে আপনি জানেন না। পুজো করছেন, জল ঢালছেন, কিন্তু একটা হার্বসে কতটা পাওয়ার আছে আপনার আইডিয়া নেই। তো আয়ুর্বেদ যারা আপনি কিছু নেই, আজকে যদি গাছ গাছালি যদি না থাকতো না, কোনো ওষুধ তৈরি হতো না, কোনো কিছু পৃথিবীতে কিছু হতো না। এই যে একটা কথা বললাম, গ্যান্ডা বললাম, ঘোড়া বললাম, হাতি বললাম, এগুলো কি খাচ্ছে? আর কতটা এনার্জি আপনি দেখুন, ঠিক আছে? কতটা আমাদের ওদের বোন মধ্যে জোর কতটা রয়েছে। আপনার উপরে যদি হাতি উঠে যায়, আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। আপনি কি বস খাচ্ছেন, ঠিক আছে? তো ঠিক এই ধরনের যে উদাহরণগুলো আছে না, এগুলো অনেক কিছু শেখায়। আজকে দেখুন বিকেল 5টা 6টা পরে আপনি ছাতের মধ্যে আপনি দানাগুলো ফেলুন তো, কোন পাখি এসে আপনার দানাটা খাচ্ছে? কেন খাচ্ছে না? কিছু ভেবেছেন? সবকিছু জানেন, কিন্তু তারপরে আপনি বোকামি করতে চেষ্টা করেন। এই কারণের জন্য আপনার শরীরটা খারাপ হয়। মানুষ একটা প্রজাতি এরকম জিনিসটা আছে না, কি সব সময় চিবাতে যাচ্ছে। ওই রাত্রি 10টার সময় দাও, সেই সময় খাবে, ঠিক আছে? সন্ধ্যে 6টার সময় দাও, সেই সময় খাবে, আবার বিকেল 4টার সময় দাও, সেটাও খাবে। তো বেশি খেলেও কিন্তু খারাপ আছে। যত রোগ হয় না আমার খাবার পরে হয়, খাবার পরে হয়। তো এই যে উপবাস, আজকে যেমনি আমাদের মুসলিমদের ভাইদের জন্য যে রোজা মাসটা চলছে, রমজান মাস চলছে, এটা কিন্তু খুবই আমরা বলি পবিত্র মাস, ঠিক আছে? সত্যি এটা সায়েন্টিফিক একটা রিজন আছে। সায়েন্স এটা বলে
কি মানুষ কিন্তু সবসময় উপবাসও করতে হয়। এই যে 30 দিন যে রোজা রাখে না, 30 দিন রোজা রাখলে কিন্তু তাদের কিন্তু শরীরটা কিন্তু ভালো থাকে। তো আমি বলবো কি সবসময় আপনি যে খেয়ে যাচ্ছেন এটা না করে মাঝে মাঝে একটু ব্রেক করবেন, সবকিছু একটু দরকার আছে। তো কি বললাম, পাখিরা কিন্তু খাচ্ছে না বিকাল 5টার পর, কিন্তু মানুষরা খাচ্ছে, তো রোগ আপনার হবে। তো সূর্যাস্ত হওয়ার পর আপনি চেষ্টা করুন যতটা কম খেতে পারেন, আপনি খান দিনের বেলা যতটা খেতে পারেন, রাত্রিবেলা একটু কম খান, ঠিক না? এইগুলো যদি মেনটেন করে চলেন, আগামী দিন আপনার সুগার বলুন কেন কোনো রোগী হবে না। যে সাধু সন্ন্যাসরা রয়েছে, সাধুতে থাকে, সন্ন্যাসীরা থাকে, তারা কি করে 100 বছর পার করে দেয়, কি তারা পায় ওরা জঙ্গলের মধ্যে? সেই তো পাতাপুতি খায়, সেই তো আপনার ফল খায়, সেই তো আপনার শাকসবজি খায়। তাদের বয়স এত বেশি, আর আমাদের কাছে টাকা হলে আমরা এত কিছু খেয়ে নিই কি আমাদের বয়স হয়ে গেছে 40। তো কি এরকম ভুল করছি আমরা, সেটাকে ধরতে চেষ্টা করুন। সেই জিনিস যদি আমরা বুঝে যাই, আগামী দিন ডাক্তারের কাছে আমাদেরকে যেতে হবে না, বাড়ি বসেই আমরা কিন্তু ভালো হতে পারবো। একদম সঠিকভাবে যদি আপনি আয়ুর্বেদ চর্চার মধ্যে থাকেন তাহলে কিন্তু বৃদ্ধি করতে পারেন আপনার আয়ুকে, মানে দীর্ঘ করতে পারেন আপনার আয়ুকে, এবং লম্বা যে আপনি জীবনটা পাবেন সেটা শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। চট করে আপনাদের জানিয়ে রাখবো যে কোথায় কোথায় এমবিপি চেম্বার রয়েছে। সবার আগে বলবো বনগাঁয় কিন্তু চেম্বার আমাদের রয়েছে। বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দেকে কিন্তু পাচ্ছেন। আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা নিজে কিন্তু সময় দেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুরা চেম্বার পাচ্ছেন, ডক্টর এ হালদার কিন্তু আপনাদের জন্য যাচ্ছেন। বাঁকুড়ায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই বোলপুরে ডক্টর এস ভাদুরীকে। পাশাপাশি হেরিয়া এবং মেচেদা এবার কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। অনেকদিন ধরে আপনাদের একটা অনুরোধ ছিল, তো সেখানে হেরিয়া এবং মেচেদায় যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। সে কারণে একটু চটপট হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখাবেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ভুবনেশ্বর মানে উড়িষ্যা, অবশ্যই এই বিষয়টাকে নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। নতুন চেম্বার বুঝতেই পাচ্ছেন, থাকবেন অবশ্যই ডক্টর বি শর্মা নিজে, পাশাপাশি এবারে হলদিয়াতেও কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। অনেকগুলো চেম্বারে এবার কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন এবার ডক্টর এ হালদারকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। কাকদ্বীপ এটাও কিন্তু আমাদের নতুন চেম্বার বা একটু জায়গা স্থানান্তর, আমরা সব বিষয়টা নিয়ে বলবো আপনাদের। কাকদ্বীপে এবার করে কিন্তু আপনারা নিয়ম করে পেয়ে যাবেন, ডক্টর বি শর্মা থাকবেন প্রথম দিন। এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের আপনারা কিন্তু কাকদ্বীপ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন শিলচরে ডক্টর বি শর্মা থাকছেন এবার আপনাদের জন্য। আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর গুয়াহাটি আর ডিব্রুগড় মানে আসামের বন্ধুদের জন্য বলবো গুয়াহাটি এবং ডিব্রুগড় এবং পাশাপাশি আপনারা শিলচর সব জায়গাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু নামটা প্লিজ একটু লিখে নেবেন। পাশাপাশি পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং তার সাথে বলবো একটু গঙ্গারামপুরের কথা, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। দিল্লিতে আপনারা জানেন যে প্রত্যেক মাসে এখন কিন্তু আপনারা চেম্বার পাবেন। ডক্টর বি শর্মা নিজেই কিন্তু সময় দেওয়ার চেষ্টা করবেন এবং সময় দেবেনও আপনাদের জন্য। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এখানেই শেষ নয়, তার পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, আমাদের হাজরা ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে হাতিবাগানে, চেম্বার রয়েছে খিদিরপুরে, হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। নতুন চেম্বার নিয়ে কথা তো নিশ্চয়ই আমরা বলবো যে আরো নতুন কিছু পরিকল্পনা, নতুন কিছু সূত্র, সবকিছু শুরু করছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তবে তার আগে ফোনে কেউ আছেন, একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, কে বলছেন? রাজশ্রী পণ্ডিত বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি রাজশ্রী পণ্ডিত বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে ফোন করছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করছেন? কিছুদিন যাবত ওই 1-1.5 মাস মতন হয়েছে ব্যাক পেন প্রচন্ড হচ্ছে, মানে বেশিক্ষণ বসে থাকতে পারছি না, তার সাথে সাথে কোমরেও পেন হচ্ছে। আচ্ছা, বেশ। কোমরে পেন হচ্ছে, তার আগে আপনি একটা কথা কি বললেন? কোমরে ব্যথা আর কি ব্যথা হচ্ছে বললেন? ভীষণ ব্যাক পেন হচ্ছে, মানে ব্যাক অনেক পেন হচ্ছে, বসে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার গলা শুনে মনে হলো কি আপনার বয়স কিন্তু খুব বেশি নয়। আপনার বয়স কত? আমার 37। 37। আপনি কি কোমরে কোনো রকম এক্সরে রিপোর্ট করেছেন? না, এর মধ্যে তো কিছু করা হয়নি, খুব বেশি দিন হচ্ছে না, মানে 1-1.5 মাস মতন তাও হয়েছে। আচ্ছা, বাচ্চাটা কি সিজার দিয়ে হয়েছিল? হ্যাঁ,
বাচ্চাটা কি সিজার দিয়ে হয়েছিল? হ্যাঁ, সিজার। তো ডেলিভারিটা কবে হয়েছে? ডেলিভারি তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 বছর। আপনি একটা কাজ করুন, হাওড়া কোথায় থাকেন? হাওড়া আমি শিবপুরে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করুন, শিবপুরে আমাদের চেম্বার আছে, একদম দীনবন্ধু কলেজ আছে না কাজীপাড়াতে, একদম দীনবন্ধু কলেজের পাশেই আমাদের চেম্বার আছে। আপনি একটা কাজ করুন, তার আগে আপনি একটা কোমরে এক্সরে রিপোর্টটা করুন আগে। কোমরে এক্সরে রিপোর্টটা করে সেই রিপোর্টটা নিয়ে দেখা করুন। কারণটা কি হয় শুনুন কি, আপনি। দেখুন আপনার যে বয়সটা রয়েছে 37, একটা তো আপনার প্রবলেমটা রইল কি, আপনি যে সিজার হওয়ার পর যে ইঞ্জেকশনটা দেওয়া হয়, যে কারণের জন্য কি হয় কোমরে কিন্তু একটা ব্যথা হতে পারে। তার সাথে সাথে বয়স অনুযায়ী আমাদের যেরকম আস্তে আস্তে আপনার যে বয়সগুলো বাড়বে, তাতে দেখবেন L4 থেকে L5 আর L5 থেকে S1 যে হাড়গুলো রয়েছে, এর মধ্যে মাল্টিপল কিন্তু আমাদের কাজ থাকে, মুভমেন্টটা খুব বেশি হয়। তো L4 থেকে L5 বা L5 থেকে S1 যে বললাম যে মুভমেন্টটা বেশি হয়, যার কারণে যে কি হয় সেখানে ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, মানে আপনার লাম্বার স্পন্ডালাইসিস হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। তো আপনার যে আর্লি স্টেজ আছে, আপনি বললেন কি এই কিছুদিনের মধ্যেই আপনার প্রবলেমটা অ্যারাইজ করেছে, তো আর্লি স্টেজের মধ্যে কিন্তু যে কোনো প্রবলেম না ইজিলি কিন্তু ভালো করা যায়। কিন্তু এই জিনিসটাই যখন আপনার ক্রনিক হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হতে গেলে আপনার অনেক রকম আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, পরিক্রমা করতে হবে, কি করে আমি সারাবো, কি এখন অপারেশন করাবো, না আমি কি করবো। তাই আমি বলবো একদম ইজিলি ওয়ে আছে, আপনি একটা এক্সরে রিপোর্টটা করুন, রিপোর্টটা করে আপনি দেখা করুন, যাতে আপনি প্রবলেম থেকে পুরোপুরি ভালো হতে পারেন। একদম। তো স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, প্রত্যেকের জন্য এই নাম্বার। যারা জানতে চাইছেন বাড়ির কাছে কোথায় চেম্বার রয়েছে, কবে ডাক্তারকে পাবো, কত তারিখে, কটা থেকে কটা পর্যন্ত, কি কি নিয়ে যেতে হবে, হাজারো প্রশ্ন থাকে আমাদের মনে। সবকিছুর জন্য 9830235527 বা 37 নাম্বার দুটো প্লিজ নোট করতে ভুলবেন না, আর ফোন করতে তো একদমই ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হুম, হ্যাঁ, আমি মেছেদা থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? প্রোগ্রাম দীর্ঘদিন ধরে দেখি, হুম, খুবই ভালো লাগে আপনাদের প্রোগ্রামটা, মানে এই সময় হয়তো একদম একদম। আমার একটা বর্তমানে একটা সমস্যা হচ্ছে আর হুম, কি উঠছে আর কি। আমার এজ হচ্ছে 28। 28। হ্যাঁ, আমি একবার দীঘা গিয়েছিলাম আর কি হুম গত বছর। হুম, সেই দীঘা থেকে ঘুরে আসার পর থেকে প্রচুর পরিমাণে চুল উঠছে। আচ্ছা, মানে কি হচ্ছে? হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে। হুম, আচ্ছা, তো দেখুন দীঘা থেকে আপনি যে স্নান করে আসতেন, তারপর আপনার যে হেয়ার ফলটা হচ্ছে, এটা কোনো রিজন নয়। শুনুন আপনার আপনি। রিজনটা হচ্ছে হেয়ার ফল হওয়ার কারণটা হচ্ছে আগে আমাদের। হতো, মানে খুব কম আর কি, এখন প্রায় হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে মাথা তার থেকে আপনি ভাজালেই এসেছেন। ঠিক আছে, আপনি যেমন সব থেকে আগে বলবো কি, আপনি যদি মেছেদাতে থাকেন আর দীর্ঘদিন ধরে যদি এই প্রোগ্রামটা দেখেন, তো দেখুন মেছেদা চেম্বারটা এইবার আমি কিন্তু নিজে আসছি সামনে বুধবার, আগামী বুধবার দিন মেছেদাতে আমি নিজে থাকবো। তো যদি পারেন একবার দেখা করবেন। কারণটা হচ্ছে কি, প্রত্যেক চেম্বারের মধ্যে আউটিং যে চেম্বারগুলো আছে সব জায়গায় কিন্তু আমার অ্যাভেলেবেল থাকাটা পসিবল হয় না, কিন্তু হ্যাঁ ঠিক 1-2 মাস পর পর কিন্তু আমি চেম্বারগুলো ভিজিট করি। তো মার্চ মাসে কিন্তু আমি প্রত্যেক চেম্বারটা কিন্তু বাইরে আউটিং যে চেম্বারগুলো রয়েছে ম্যাক্সিমাম চেম্বারগুলো আমি ভিজিট করছি। তো আমি আপনাকে একটাই কথা বলবো কি, আপনি বুধবার দিন একটু এসে দেখা করুন, যেখানে আপনাকে দেখতে হবে কি এই হেয়ার ফলের সমস্যাগুলো কি, কেন হয়, এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করব। তার সাথে সাথে আমাদের কিছু ব্লাড রিপোর্ট আমি করতে দেবো, যে রিপোর্টটাগুলো করলে আপনি জানতে পারবেন যে আমার হেয়ার ফলগুলো কেন হচ্ছে, আপনি কি অয়েল ইউজ করছেন, কি শ্যাম্পু ইউজ করছেন, এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। কারণ কি, এটা হচ্ছে ডেলি ইউজেসে। আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করছেন, আজকে দেখুন আপনি এই অন্য শ্যাম্পু ইউজ করলেন, কালকে আবার অন্য শ্যাম্পু ইউজ করলেন, এটা করবেন না। সবসময় কিন্তু একটাই রাখুন, যে কোনো আপনার চয়েস অনুযায়ী যে আপনার স্যুট করছে সেটা আপনি কিন্তু একটাই রাখুন। অয়েলটা কিন্তু প্রত্যেকবার আপনি চেঞ্জ করবেন না, অয়েল কিন্তু দিতে হবে। আজকে যেরকম চাষ করতে গেলে আপনাকে জল দিতে হয়, জল ছাড়া কিন্তু আপনি চাষ করতে পারেন না, ঠিক ওই রকমই চুলকে ভালো রাখার জন্য আপনাকে কিন্তু অয়েলটা দিতে হবে, তেল দিতে হবে। অনেকজন আছে যারা তেল ইউজ করে না, তারা কি ইউজ করে, সিরাম ইউজ করে, তারা কি ইউজ করে, জেল ইউজ করে, তাতে আপনার চুল কিন্তু নষ্ট হবে। বয়স হওয়ার আগেই কিন্তু আপনার চুলটা পেকে যাবে, ঠিক আছে, আবার আস্তে আস্তে করে কিন্তু টাক পড়ে যাবে। তো আপনি যে বয়সটা বললেন 28 বছর বয়স, জানি না আপনার বিয়ে হলো কি হলো না, তো একটা ছেলের যদি বিয়ের আগেই যদি টাক পড়ে যায়, তাহলে আপনি ভেবে নিন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তা আমি আপনাকে বলবো ইজি কোনো নিয়ে প্যানিক হবেন না, আপনার যে হেয়ার ফল যে হচ্ছে এটা বন্ধ হবে। আগামী দিন চুলটা আপনার আরও যাতে ভালো হয়, তার জন্য আমরা আপনাকে উপায়টা বলবো।
একদম সে কারণেই কিন্তু আমরা বলি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার থাক না কেন সবকিছুর জন্য ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। প্রত্যেক দিন হাজারো বন্ধু কিন্তু পৌঁছে যাচ্ছে এনবিপির বিভিন্ন চেম্বারে এবং ভীষণ ভালো আছেন তারা। শুধু কি আমরা বলছি তারা ভালো আছেন, নাকি তারা নিজে বলছেন তারা ভালো আছেন? তাদের কথা একটু শুনবো এবং তাদের উচ্ছ্বাসটা দেখবো এবং তাদের ভালো থাকার সেই বার্তাগুলো আমরা একটু উপভোগ করার চেষ্টা করব। তারপরে ফিরে আসবো আবার এই অনুষ্ঠানে, তাই দেখতে থাকুন। স্যার আপনি কোত্থেকে এসেছেন? আমি এসি সোদপুর। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম ইয়ে আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়া যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা পায়ের চুল থেকে মাথার মুখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। স্যার আপনি কোত্থেকে এসেছেন? আমি এসি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছে। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেনি তো? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান মানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা। আমরা এই অনুষ্ঠান মানে কখনো সুগার নিয়ে আলোচনা করি, কখনো পেটের সমস্যা নিয়ে আলোচনা করি আপনাদের জন্য, কখনো আপনার অস্থির সমস্যা নিয়ে আলোচনা করি, কখনো বা আপনার নেশাগ্রস্ততার বিষয় নিয়ে আলোচনা করি, কখনো বা আপনার কোনো গুরুত্বপূর্ণ অর্গানের খুব ক্রিটিক্যাল কোনো সমস্যা নিয়ে আলোচনা করি।
অর্থাৎ আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা হোক তার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন আর জানুন যে আপনার যে সমস্যাটা সেই সমস্যার ট্রিটমেন্ট রয়েছে কিনা এনবিপিতে। ব্যাস, তাহলেই কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে, এবং অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি আপনাকে ভালো হতে হবে। আজকেও এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই সমস্যাও আমার আপনার প্রত্যেকের সমস্যা। তবে তার আগে আরো একবার ডক্টর বি শর্মা অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর, তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং প্রত্যেকদিন এতগুলো চেম্বার দেখা এবং এতজন পেশেন্টের সাথে কথা বলা, এতগুলো রোগ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা, তার মধ্যে বোধহয় অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়ায় পেটের সমস্যা। হয়তো আপনি অন্য কোনো সমস্যা নিয়ে এসেছেন, পাশাপাশি সংযোজন ডাক্তারবাবু পেটেও কিন্তু আমার প্রচুর সমস্যা রয়েছে। তো ডাক্তারবাবু থেকে জানতে চাইবো যে এই যে বিভিন্ন সমস্যার সাথে একটা খুব কমন সমস্যা পেটের সমস্যা, কেন এতটা কমন হয়ে গিয়েছে, কেন আমাদের প্রত্যেকের সমস্যা হয়ে গিয়েছে এটি? দেখুন, আজকে পেটের সমস্যার জন্য যদি বলা হয়, তো আগে আমাদেরকে জানতে হবে কি পেটের মধ্যে আমাদের কি কি অর্গান আছে, আর পেটের কাজ কি, একটা খাবারকে কতবার চিবাতে হয়, অনেক কারণ আছে। পেট বলে যদি আপনি আলোচনা যদি করেন, আমি বলবো কি 100 থেকেও বেশি কিন্তু সাবজেক্ট আছে, 100 থেকে বেশি কিন্তু টপিক আছে, 100 থেকে বেশি কিন্তু ডিজিজ আছে, যেটা আমরা আলোচনা করতে পারি। আজকে যেমনি আমি চেম্বারে ছিলাম, আমার বাল্টিগুড়ি বাজার, দাসনগরের বাল্টিগুড়ি বাজার যে চেম্বারটা রয়েছে, সেখানে একটা পেশেন্টকে পেলাম, সে প্রায় 9 বছর ধরে কিন্তু সমস্যা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, মানে এতটা ডিপ্রেশনের দিকে চলে গেছে, উনি আর ভিতরে ঢুকে নিয়েছে যে আমি আর ভালো হব না। আমারই একটা রেফারেন্স পেশেন্ট যার ক্যান্সার রয়েছে কিডনিতে, সেই পেশেন্ট কিন্তু ভালো রয়েছে। সে বললো কি দেখুন, আমি আপনাকে বলবো কি আপনি একবার ডক্টর শর্মার কাছে যান, আর ওনার আস্থা একটা, ওনার বিশ্বাস আছে যেহেতু উনি ভালো হয়েছেন, উনি বললেন কি আপনি যান, উনি কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভালো করবেন। তো আমি দেখলাম ওই পেশেন্টকে দেখার পর প্রথমেই আমাকে ইকো রিপোর্টটা দিল, দেখলাম ইকো রিপোর্টটা নর্মাল আছে। আমি বললাম তোমার সমস্যাটাকে বলো কি হচ্ছে। আমি বললো ডাক্তার, আমার কিন্তু বুকটা পুরো ভারী হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এই শ্বাসকষ্ট বন্ধ, শ্বাসকষ্ট হচ্ছে, এই বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, মারা যাবো। তোমার কিছু হচ্ছে না। শুধু একটি কথা আমি জিজ্ঞেস করলাম, পেট পরিষ্কার হয়? বললো না, এটা তো হয় না। তো আমি বললাম সোনোগ্রাফি রিপোর্টটা করেছো? বলে হ্যাঁ 1 বছর আগে করেছিলাম। সেটা দেখাও, তুমি কিন্তু ফ্যাটি লিভার নিয়ে কিন্তু ভুগছো। রিপোর্টটা দেখলাম, ফ্যাটি লিভার গ্রেড 1 ডিফিউজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে প্রবলেমটা যখন আমি দেখলাম, আমি ওকে বললাম দেখেছো, তুমি আমাকে রিপোর্টটা পরে দেখাচ্ছ, কিন্তু আমি তোমাকে সব আগে সব এগুলো বলে দিচ্ছি। কারণটা হচ্ছে কি, আমাদের কাছে যে মানে তোমাদের মতন যে রুগীগুলো প্রতিদিন আমার কাছে 4-5টা করে রুগী এরকম করে পাওয়া যায়। তো এটাই হচ্ছে একটা ডাক্তার যত রুগী দেখবে না, তত কিন্তু নলেজটা কিন্তু বাড়ে। সবার থেকে কিছু কিছু শেখার আছে। যে মানুষ বলেন আমি সব কিছু জানি, আমার কিছুই জানে না। সবার থেকে কিছু কিছু একটা জ্ঞান থাকে, সবার থেকেই কিছু না কিছু পাওয়া যায়। তো সেখানে আমি দেখলাম এই পেশেন্টে কিন্তু ফ্যাটি লিভার রয়েছে। তো এই কারণের জন্যে আমি বলবো কি, একটা ফ্যাটি লিভার নিয়ে সে এত চিন্তিত রয়েছে কি, ও 5 স্ক্যান করালো, ইউএসজি করেছে, এমআরআই রিপোর্ট করেছে, তার সাথে সাথে ও আপনার ইকো রিপোর্ট করলো, ইসিজি রিপোর্ট করলো, মাল্টিপল, মানে এক গাদা রিপোর্ট হয়ে গেছে ওর কাছে, কিন্তু রোগ এখনো ভালো করতে পারেনি। কারণটা হচ্ছে প্রপার ডায়াগনোসিসটা ঠিক হচ্ছে। 1 মিনিট ম্যাডাম, আপনি নিয়ে ফোনটা একটু নিয়ে নি, তারপর অবশ্যই আলোচনায় ফিরছি। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি লিলুয়া থেকে বলছিলাম। লিলুয়া থেকে বলছো, বলো কি সমস্যা আছে? বলছি সমস্যা বলতে না, আমার যেন মনে হয় আমার গলার কাছে কিছু একটা জমে আছে, মানে প্রায় আমার ওই গলার ওই জায়গাটা একটু খুসখুস করে, একটা মনে হয় কিছু একটা আটকে আছে। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছো এর জন্য? আমি ডাক্তার দেখিয়েছিলাম একবার, তারপরে আমার ঠিক হয়ে গিয়েছিল। তো ডক্টর কি বলেছিলেন, কি সমস্যা আছে গলায়? তখন আমার টনসিল ছিল, কিন্তু টনসিলের জন্য আমার গলা জ্বালা করতো, বাট এখন আর গলাটা জ্বালা করে না, কিন্তু ওই জায়গাটা একটু ফুসফুস করে, আমার মনে হয় কিছু একটা আটকে আছে। পেট পরিষ্কার হয় ভালো হয়? আপনার কি পেট পরিষ্কার হয়? হ্যাঁ হ্যাঁ। আপনি যেই ধরনের আপনাদের খাওয়া দাওয়ার যে রুটিনটা রয়েছে, সকালে যখন পটি করতে যান, আপনার মনে হয় কি আরো পটি হবে? না, আমি মানে চুল ক্লিয়ার হলে তবেই ওয়াশরুম থেকে বেরোই। আচ্ছা, আর খুব বেশি কি আপনি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান? না না না, আমি আগে খেতাম, এখন অনেক কমিয়ে দিয়েছি। আচ্ছা, দেখুন আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে, আপনি প্রবলেমটা কতদিন ধরে হচ্ছে এটা?
আমার এটা মানে এই যে গলা ফুসফুস হচ্ছে এটা আমার 3-4 মাস ধরে হচ্ছে। এর আগে যেটা টনসিলের প্রবলেম ছিল ওটা অনেকটা ঠিক হয়ে গেছে। দেখুন প্রপার হচ্ছে কি আপনি যে আগে যে ওষুধগুলো খেয়েছিলেন সেগুলো খেয়েছিলেন আপনি অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কি হলো, আপনার প্রবলেমটা একবার চেপে দেওয়া হলো, শুনতে তো থাকুন। যে কারণে জন্য কি হলো, প্রবলেমটা আবার উঠে চলে এসছে। তো অ্যান্টিবায়োটিক খেলে কি হয় কি আপনার আমাদের যে দু রকম প্রকারের ব্যাকটেরিয়া হয়, গুড ব্যাকটেরিয়া এন্ড ব্যাড ব্যাকটেরিয়া, তো আপনার কি হলো গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুটোই নষ্ট হয়ে যায় কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে। তো আমি আপনাকে বলবো কি এই ধরনের ট্রিটমেন্ট আপনি কোনোদিন করবেন না। মানলাম আপনি 3 মাস 4 মাস আগে আপনি ওষুধ করলেন, কিন্তু ব্যাড লাক আপনার আবার এই সমস্যাটা হলো। কারণটা হচ্ছে কি আপনি যে চিকিৎসাটা করলেন সেটা সিমটমসে চিকিৎসা করলেন, তো আপনাকে করতে হবে রোগের চিকিৎসা। আপনার প্রবলেমটা কেন হচ্ছে সেটা কি খুঁজুন, ঠিক না? এইটা যে বলছে সবসময় একটা ফেসে রয়েছে কিছু আছে মনে হচ্ছে, তো সত্যি কি আছে কি নেই, বা ওখানে সিস্ট আছে কি রয়েছে সেটাকে জানুন। এবার আপনি আমাকে ফোন করলেন, আমি আপনার কথা শুনলাম, শোনা অনুযায়ী আমি 1-2 গেস করলাম, সেখানে আপনি বললেন কি না এটা আমার হচ্ছে না, তো সেখানে দেখার বিষয় রয়েছে কি প্রবলেমটা কি আছে, ঠিক না? সঠিক যদি আপনার ডায়াগনোসিস হয়ে থাকে, সঠিক যদি আপনার রোগটা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু যে কোনো রোগ হোক না কেন তার সমস্যার সমাধান আছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, আপনার খুব বেশি দূর নেই, আমার চেম্বার আপনার একদম পাশে, বেলুড়ি চেম্বার আছে, ঠিক লালবাবা কলেজে উল্টো দিকে। প্রতি সোমবার শুক্রবারই আমাদের ওপিডি হয়। আপনি একটু যদি পারেন ঘুরতে ফিরতে একবার চলে আসুন, ঠিক না? আপনি দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আর সব থেকে আগে আপনার ডায়াগনোসিস করে দেওয়া হবে কি প্রবলেমটা আপনার অ্যাকচুয়ালি আছে কি, কেন এই প্রবলেমটা হচ্ছে, আর ফার্দার এই প্রবলেমটা আরো না আসে তারও আপনাকে উপায় বলা হবে। একদম। আসলে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন না যে যত মত তত পথ, আর আমাদেরও যত মানুষ তত সমস্যা। তবে সমস্যা যতই হোক না কেন প্রত্যেক সমস্যার সমাধানের পথ কিন্তু আপনাদের খুঁজে দেবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই নিশ্চিন্ত হয়ে শুধুমাত্র হেল্পলাইন নাম্বার নোট করুন, ফোন করুন, আমাদের সমস্যার সমাধানটা কতটা আমাদের কাছে রয়েছে সেই বিষয়টা বুঝুন, আর নিজেরা ভালো থাকুন। পেটের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, ডাক্তারবাবু আলোচনাতেই ছিলেন, আবার যাবো আলোচনাতে। তো দেখুন যেটা আমরা আলোচনাতে করছিলাম মাঝখানে ব্রেক হয়ে গেল, তো যেটা আমরা টপিকে ছিলাম কি আজকে ওনার যে রিপোর্টগুলো দেখা হলো কি ফ্যাটি লিভার। তো আজকে ফ্যাটি লিভার যে জিনিসটা রয়েছে না, একটা শরীরের মধ্যে আমাদের দুটো কিন্তু কিডনি হয়, একটা লেফট কিডনি একটা রাইট কিডনি। একটা কিডনি যদি খারাপ হয়ে থাকে না মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে, কিন্তু আপনি জানেন লিভার কিন্তু আমাদের একটাই আছে। খেলাধুলা করবেন, ক্যাজুয়ালি যদি নেবেন আপনার কিন্তু গোটা শরীর সর্বনাশ হয়ে যাবে। যত বিশাল শরীর হোক আপনার, বিশাল আপনার বডি হোক, বিশাল আপনার কাছে টাকা হোক, রুগীকে কিন্তু বাঁচাতে পারবেন না। তো যত রকম যে লিভার নিয়ে যে সমস্যাটা হয় সেখানে সিরিয়াস থাকার দরকার আছে, সিরিয়াসলি চিকিৎসা করা দরকার আছে। আমরা কিছু আজকে আপনাকে যোগা প্রাণায়াম দেখাবো, যেখানে আপনি সেটা করলেও আপনি বাড়িতেও ভালো হতে পারবেন। আমি বলবো না কি আপনি আমার কাছে আসুন চিকিৎসা করার, না, এটা কোনো রকম মার্কেটিং নয়, এটা সবসময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে আমাদের কি এটা লিভারকে আমরা কি করে ঠিক করব। দরকার নেই আপনি বাড়িতে থাকুন না, আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। কেন আজকে ফ্যাটি লিভার নিয়ে আপনি আলোচনা করছেন না, কেন আজকে আপনার ডাক্তার আপনাকে বলে দেওয়া হচ্ছে কি ফ্যাটি লিভার নর্মাল আছে, সবারই হয়, আমারও আছে, ওরা বলে দেয় আমারও আছে। আরে আপনার আছে মানে আপনার হতে পারে, আমার আছে, প্রবলেম রয়েছে, আমি এটা ঠিক করব, সেই সমাধানটা বলুন। ডাক্তার আপনার বলছে ও কোনো ব্যাপার নেই, কেন ব্যাপার নেই? যত সমস্ত রোগ কিন্তু আপনার শরীরের মধ্যে যদি এন্ট্রি করে না, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। লিভারে যখন চর্বি জমছে তার মানে আপনি বুঝে যান কি এবার আপনার শরীর খারাপের দিকে কিন্তু এগোচ্ছে। আপনাকে শরীরটা কিন্তু আস্তে আস্তে করে ঠিক করে নিয়ে আসতে হবে, নালে লিভার যদি ঠিক না থাকে আগামী দিন আপনার সুগার হবে, আপনারই কিন্তু প্রেশার হবে, আপনারই কিন্তু অনেক রকম রোগ হবে। একটা রোগ নিয়ে যখন আলোচনা করি 100 থেকে বেশি রোগ হয়ে যাবে আপনার। আপনাকে বলবো কি ফ্যাটি লিভার নিয়ে গিয়ে একটা জিনিস মাথায় রাখুন, লিভার একটা নর্মাল লিভার হলো, তার উপরে ফ্যাটি লিভার হলো, ঠিক আছে, এরপরে গ্রেড 1 হলো, গ্রেড 2 হলো, গ্রেড 3 হয়। কিন্তু গ্রেড 3 পরে দেখবেন আপনার গ্রেড আর 4 হয় না, কি হয় ডাইরেক্ট লিভার সিরোসিস হয়, যাকে একটা নর্মাল ভাষায় যদি বলা লিভার ক্যান্সার হয়। তো এই ধরনের যে সমস্যা একটা লিভারকে আস্তে আস্তে করে ওই গ্রেড মধ্যে নিয়ে যাওয়া, লাস্টে লিভার সিরোসিস হয়ে একবার পেশেন্টকে বলে দেওয়া হয় কি আপনি আর বাঁচবেন না, পেটের মধ্যে জল জমছে, আপনার পেটের মধ্যে আপনার ঘা হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো কি এই ধরনের যদি রুগী থাকে না তাদেরকে কিছুই নয়, আপনাকে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। আমি আপনাকে কিছু খাওয়া দাওয়া আজকে বলবো, কিছু ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলো দেখাতে পারবো না, অবশ্যই মুখ থেকে বলবো। তো সেগুলো যদি আপনি বাড়িতে যদি করেন আপনার কিন্তু ঠিক হতে পারে। মানে রিল পাওয়ার খুব দরকার আছে। একটা মানুষ যদি ভেবে নেয় কি আমি এই কাজটা করব না, তো সেটি সত্যিও করবে না।
কিন্তু যদি আপনার মনটা যদি গড়বড় আছে না, না আমি এটা করবো না ওটা করবো, কনফিউজ যদি থাকবেন, আপনি কোনোদিন এগোতে পারবেন না। ঠিক আছে, ওটাকে করবো না তো করবো না, ঠিক না? তো ফ্যাটি লিভার একটা অ্যালকোহলিক হয়, একটা নন অ্যালকোহলিক হয়। তো একটা মানুষ যে অ্যালকোহল নিচ্ছে তারও কিন্তু ফ্যাটি লিভার আছে। একদম। এবার যার মদ খাচ্ছে না, ঠিক আছে, তারও কিন্তু রয়েছে। তো তার কি করে হলো? অবশ্যই ডাক্তারবাবু, ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ফিরবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। কোথা থেকে? মেদিনীপুর থেকে মিদনাপুর থেকে বলছিলেন, বলুন কি সমস্যা আছে? বলছি, কিছু আমার মানে শরীরে জ্বর তো কিছু হচ্ছে না, একটু ব্যথা, মানে পায়ের নিচ থেকে শরীর পর্যন্ত পুরো ব্যথা। কোনো ডক্টর দেখাননি তো এখনো পর্যন্ত? না, দেখাইনি, বললাম এই আয়ুর্বেদিকে দেখি। আচ্ছা, আয়ুর্বেদ দিয়ে খাবেন। দেখুন, আপনাকে বলি কি, আপনার যে শরীরের মধ্যে যে যন্ত্রণা হওয়ার কিন্তু অনেক কারণ আছে। এবার ধরুন আপনার সিআরপি লেভেলটা বাড়ছে, বা আপনার ইউরিক অ্যাসিডটা বাড়ছে, আরএফ ফ্যাক্টরটা বাড়ছে। তো আর্থ্রাইটিস মোর দ্যান 200 আর্থ্রাইটিস আছে শরীরের মধ্যে। যে যন্ত্রণাটা হয়, যন্ত্রণা কখন হয়? আমার দাদু বলতো কি, যে খাওয়ার মধ্যে খেয়ে যদি তোমার ঝাল লাগছে, চোখ থেকে যখন জল পড়ছে, মানে তোমার ভিতর থেকে আত্মাটা কিন্তু কাঁদছে। কিন্তু মুখের স্বাদের জন্য কিন্তু মানুষরা কি করে খেয়ে নেয়। তো এই যে তুমি তারকে যে কষ্ট দিলে, চোখ থেকে যে জলটা পড়লো, এই যে খাওয়াটা খেলে না, এই যন্ত্রণাটা কালকে সকালবেলা তোমাকে অ্যারাইজ করতে হবে, সহ্য করতে হবে। এবার ওই জ্বালাটা ওখানে যখন হবে, পাশা থেকে যখন হবে, আপনি যখন স্টুল করতে যাবেন তখন যখন জ্বলবে, তখন আপনি বুঝতে পারবেন কি আমি আত্মাকে যে কষ্ট দিয়েছিলাম তাহলে কি হলো। তো টিট ফর ট্যাট আছে, আপ জেসা করিয়েগা वैसा आपको बनेगा। তো আপনাকে আমি বলবো কি, আপনি যে ফোন করলেন মেদিনীপুর থেকে, তো মেদিনীপুরের জন্য খুব ভালো কিন্তু টাইম আছে, যেটা যদি আপনি আমাকে দেখাতে চান, তাই বলবো আগামী বুধবার দিনই মেছিতা থাকবো, আর মঙ্গলবার দিন আমি হেরিয়া থাকবো। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা লিখে একবার এসে দেখা করুন, যেখানে আপনি আমাকে দেখাতে পারবেন, আর আমি আপনাকে নিজে বলবো কি করলেই আর্থ্রাইটিস সমস্যা থেকে বেরোতে পারবেন। ওষুধ খেয়ে নয়, কতদিন ওষুধ খাবেন? 2 দিন, 4 দিন, 5 দিন। আমি তো চাই মানুষরা যাতে ওষুধ না খায়, উইদাউট মেডিসিন যাতে ভালো হতে পারে, তার উপায়টা আপনাকে করতে হবে। আপনার বাড়িতে রয়েছে সজনে ডাঁটা, আপনি খাচ্ছেন না। আপনার বাড়িতে রয়েছে গ্রিন ভেজিটেবলস, আপনি খাচ্ছেন না। আপনি কি খাচ্ছেন? আলু। তো আলু খেলে কি হবে? আপনার তো কার্বোহাইড্রেটস। তো শুধু কার্বোহাইড্রেটস নিলে হবে না, আপনাকে প্রোটিন খেতে হবে। তো অনেক কিছু না, মানুষ বলে নাকি আমি ডাক্তার, আমি সব কিছু জানি। না, আপনি কিছু জানেন না, আপনি হচ্ছেন বোকা। ঠিক আছে, সব কিছু যদি জানতেন তাহলে আপনি ভগবান হয়ে যেতেন। তো সব কিছু সবার দিকে শিখতে হয়। আমি সুস্মিতা দিকে অনেক কিছু শিখেছি। ও আমাকে বলে দেয় কি, না ডাক্তারবাবু প্রোটিন আপনাকে ইনটেক করতে হবে, না ডাক্তারবাবু ওনাকে কিন্তু না। তো দেখুন, যার যে কোয়ালিটিটা মানতে হবে, ঠিক আছে, একটা ব্যায়াম করতে হবে, একটা সংযম রাখতে হবে। একটা মানুষ একটা বয়স হওয়ার পর নিজের শরীরকে যদি কেয়ার না করে, শরীর কিন্তু ভেঙে যাবে আপনার, ঠিক না? তা আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে, প্রথম আপনি যে আর্থ্রাইটিসের সমস্যা, আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন। এভরিডে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলটা খান, সব সময় উষ্ণ গরম জলটা খান। তাতে কি হবে, যে কোনো আমাদের শরীরের মধ্যে যে খারাপ জিনিস যে গেছে, তাকে কি করবে, আমাদের শরীর থেকে খারাপ জিনিসটাকে বার করবে মলমূত্র মাধ্যমে। তো এটা আপনি করুন। আর এর সাথে যেটা বললাম, বুধবার দিন মেসেজে দেখা করুন, আমি আপনাকে দেখাবো কি উইদাউট মেডিসিন আপনি কি করে ভালো হবে। একদম ঠিক কথা। আর আমাদের হেল্পলাইন নাম্বার নিশ্চয়ই নোট করুন, কারণ এই মাস জুড়ে কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা অনেকগুলো চেম্বারে পাবেন। তাই আপনার বাড়ির কাছাকাছি কি পৌঁছে যাচ্ছেন ডক্টর বি শর্মা, যাতে হলে টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? দক্ষিণ বারাসাত থেকে সুন্দর মাইয়া বলছিলাম। কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত থেকে বলছেন, বেশ, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার একটু মানে হাঁটুতে উঠলে আর বসলে একটু আওয়াজ হয়, খটখট করে একটা আওয়াজ হয়। বয়স কত আপনার? বয়স 29, বেশি না। 29। এবার দেখুন আমাদের সমাজে, আমাদের নতুন জেনারেশনে কি অবস্থা। আজকে 29 বছর বয়সে হাঁটুতে খটখট করে আওয়াজ হচ্ছে, মানে ওনার হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে। আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, আমি বল খেলতাম আগে। আচ্ছা, বল খেলতেন। তো তখন কি আপনি কোনো জায়গায় পড়ে গেছিলেন? ফুটবল খেলি, পড়তেই তো হবে, তো ওখানে আপনি কোনো হাঁটু এক্সরে রিপোর্ট করেছেন? না, ওটা কিছু করা হয়নি। হাঁটু একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে? আর আমাদের আগামী শুক্রবার দিন ক্যানিং এ চেম্বার আছে, যদি আপনি পারেন ক্যানিং এও আসতে পারেন, বা এইদিকে আমাদের বালিগঞ্জে চেম্বার আছে, যেখানে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার রুগী দেখা হয়। তো
যেখানে আপনার সুবিধা হবে ওই এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। আপনার টপিকটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আমি। শুনুন, আপনি শুনুন টিভিতে। দেখুন, আজকে আমাদের যে নতুন যে জেনারেশনটা রয়েছে 29 বছর বয়স, তাদের কিন্তু হাঁটুতে খটখট করে আওয়াজ হচ্ছে। মানে কি হচ্ছে, কেন, কিসের আওয়াজ হয়? ভিতরে কি কোন বাজা আছে নাকি খটখট করে আওয়াজ হচ্ছে? কোন বাজা নয়, এটা হচ্ছে আপনার হাড়গুলো যে আছে না, হাড়গুলো একটা হাড়ের সঙ্গে লাগছে, সেই আওয়াজটা হচ্ছে। এখন যদি আপনি গুরুত্ব না দেন, হাড় ক্ষয়ে যাবে। ঠিক আছে, হাড় ক্ষয়ে যাওয়ার পর কি হবে, হাঁটু আপনার বেঁকে যাবে। তখন ডাক্তারবাবু আপনার কি করবে? ধূপকাঠি দেখাবে। আপনার সমস্যাটা হচ্ছে যে আপনার হাঁটুতে যে আওয়াজটা হচ্ছে, কারণটা হচ্ছে আপনার জেল শুকিয়ে গেছে। আপনার জেল কেন শুকিয়ে গেল এইটুকু বয়সের মধ্যে? কারণটা হচ্ছে কি, যারা অত্যধিক ব্যায়াম করে, যারা অত্যধিক খেলাধুলা করে, তো কোন রকম যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বা উনি যে বললেন আমি পড়ে যাই, ফুটবল খেলতে পড়ে যাবই, তো পড়ে যাওয়ার পর কি হলো কি, আপনার যে ফ্লুইডটা আছে এটা লিকেজ করে গেল। ফ্লুইড কি? এটা হচ্ছে একটা নরম গদি। আপনি বলতে পারেন দুটো হাড়কে জুড়তে দেয় না। এই নরম গদি কাজই হয় কি দুটো হাড়গুলো যাতে এক সেটে না যায়। তো এই যখন যদি এটা লিকেজ হয়ে যায়, তখনই এটা ঘর্ষণ খাচ্ছে। এটা হচ্ছে আপনার এই প্রবলেমটা। তো যেহেতু আপনার বয়স কম, তো কিছু কিছু রোগ আছে যেটা না রিভার্স হয়, ভালো হয় নিজে থেকে। যেরকম একটু জেল, আজকে কম বয়সে জেল শুকিয়ে যাচ্ছে, তো জেল তৈরিও করা যায়, ন্যাচুরালি আপনার জেল তৈরি হবে। ঠিক না? যেরকম আজকে আমরা ফ্যাটি লিভার আলোচনা করেছি, তো লিভারটা কিন্তু আস্তে আস্তে করে নিজে থেকেও কিন্তু ভালো হয়। এটাও একটা প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে, আপনি একটা ফোন নিন, তারপর আমি এটা নিয়ে একদম আলোচনা করব। অবশ্যই আলোচনাগুলো আসলে বিস্তারিত আলোচনা, পুরো আলোচনাটা আমাদের সাথে থাকবেন, পুরোটা শুনবেন আপনার জন্য, আপনার পরিবারের মানুষের জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ রায় বলছি। কোথা থেকে বলছেন অভিজিৎ বাবু? আমি কন্নগর থেকে বলছি। কোন্নগর থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমি আমার স্কিন প্রবলেম দীর্ঘ 10 বছর ধরে ভুগছি আমি। কিসে ভুগছেন? চর্মরোগে। না, 10 বছর ধরে আপনার সমস্যাটা কি? মাঝে মাঝে বডিতে লাল লাল রক্তর মতন একটা আবার উড়ে যাওয়া, তারপর চুলকানো বিভিন্ন বডিতে, তারপর চুলকোতে রক্ত বেরিয়ে যাওয়া। তা আপনি কোনো রিপোর্ট করেছেন কি এই সমস্যাগুলো কেন হচ্ছে? কোনো অ্যালার্জি রিপোর্ট বা কোনো খাবার থেকে আপনার অ্যালার্জি গুলো হচ্ছে, সেই রিপোর্ট গুলো করেছেন? হোমিওপ্যাথি করে কি হবে? আমি বলি রিপোর্ট করেছেন কি আপনি? রিপোর্ট এখনো কিছু করানো হয়নি। তাহলে কিসের আপনি ডাক্তারকে দেখাচ্ছেন? উইদাউট ডায়াগনোসিস আপনি কি ওষুধ খাচ্ছেন 10 বছর ধরে? আপনি সমস্যাটা আপনি আমাকে ফোন করে বললেন, ভালো করে শুনুন। হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব কথা কি আপনি 10 বছর ধরে আপনি চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু আপনার কাছে কোনো রিপোর্ট নেই। আপনার ডাক্তার কোনো রিপোর্ট করতে দিল না, কি প্রবলেমটা হচ্ছে সেটা আপনাকে বললো না, কিসের ওষুধ খাচ্ছেন? হোমিওপ্যাথি ওই লজেন্সের মতন মুখের মধ্যে মিষ্টি লাগবে, বাচ্চারা আমরা খেতাম, ঠিক আছে, ওই ধরনের ওষুধ খেলে আপনার রোগ সারবে না। কি বলে বুঝছেন? আপনাকে প্রথম রিপোর্ট করান আইজি রিপোর্ট, আপনার অ্যালার্জি কতটা আছে সেটা আগে জানুন, আর এরপরে আপনি রিপোর্টটা করান, সেটা হচ্ছে স্যাট রিপোর্ট, মানে কোন কোন খাবার থেকে আপনার শরীরের মধ্যে এই প্রবলেমটা আসছে সেটাকে কারবাল করুন। ঠিক না? আপনি ডাক্তার দেখালে হবে না, ডাক্তারকে আগে রোগকে ধরতে হবে। আসল ডাক্তার সেটাই আছে যে আপনাকে পার্মানেন্ট সলিউশন বলবে, কি করে সমস্যা থেকে বাঁচবেন। মেন্টালিটি আপনি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন। একটা মানুষের যদি শরীরের মধ্যে যদি ইচিং হয়ে থাকে, চুলকুনি হয়ে থাকে, সামান্য সাধারণ মানুষ সবসময় যদি চুলকাতেই থাকে, ও কিন্তু একটা সময় মানে 24 ঘন্টা পর ও দেখবেন একটা পাগল হয়ে যাবে, বা 10টা লোকের সঙ্গে কথা বলতে পারবে না, ও সবসময় চুলকেই যাচ্ছে। আরে চুলকানি যেটা হচ্ছে কি খাবার থেকে হচ্ছে সেটাকে জানুন। ঠিক না? আপনি এই যে রিপোর্টটা বললাম, এই রিপোর্টটা করান, আর বেলুরে আমাদের চেম্বার রয়েছে, যদি আপনার ইচ্ছা হয়, ঠিক আছে, ওই রিপোর্টটা করে আমার সঙ্গে দেখা করুন। আর 10 বছর ওষুধ খেতে হবে না, সামান্য কিছু মাসের মধ্যে কিন্তু আপনি ভালো হতে পারবেন। একদম। আর যিনি আছেন তাকে বলবো আমাকে একটা মিনিট সময় দেবেন, চট করে আরেকবার আপনাদের জন্য জানাবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দেকে পাচ্ছেন, আসানসোলের ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শ্যামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ভুবনেশ্বরে এবারে কিন্তু আমাদের নতুন চেম্বার, ভুবনেশ্বর উড়িষ্যার বন্ধুদের জন্য সুখবর, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হলদিয়াতে ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপ আমাদের নতুন চেম্বার সেখানেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচর, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মানে পুরো আসাম জুড়ে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই আসামের বন্ধুদের বলবো টিভি স্ক্রিনে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং নাম নথিভুক্ত করুন। আগরতলা ত্রিপুরায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরা ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে চেম্বার রয়েছে এবং থাকেন ডক্টর বি শর্মা। এবং আছেন ফোনে আপনি, আপনার সাথে কথা বলবো। কে আছেন? নমস্কার। টিভির ভলিউমটা মিউট রাখবেন। কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি এই রাজপুর। টিভিটা একদম কমাতে হবে, সময় ভীষণ কম আমাদের ম্যাডাম। চট করে বলুন কি সমস্যা। হ্যাঁ আমি বলছি যে উনি বলছে যে গরম জল খেতে, আচ্ছা ডেলি ডেলি গরম জলটা খেলেও তো শরীরটা গরম হয়ে যাবে। আচ্ছা বেশ, ডাক্তারবাবু বলছেন। না, এটা আপনার ভালোই প্রশ্ন রয়েছে, এখানে আপনাকে উত্তর দিয়ে দিই। দেখুন, আমাদের যে শরীরের ভিতরে যে টেম্পারেচারটা আছে না, এটা কিন্তু গরম হয়। এবার গরমের মধ্যে যদি আপনি ঠান্ডা জলটা ফেলবেন তাহলে কি হবে? ভাপটা উঠবে। তো গরম জলের শরীরটা ভিতরে আপনার গরম রয়েছে, তার মধ্যে যদি আপনি উষ্ণ, আমি পুরো গরম বলিনি, উষ্ণ গরম জল, তো উষ্ণ গরম জলটা যখন খাবেন তাহলে কি হবে না, আপনার শরীরের থেকে কিন্তু ম্যাচ করে যাবে। এটা আপনার প্রশ্ন নয়, এটা অনেক ধরনের অনেক মানুষের কিন্তু প্রশ্ন থাকে কি গরম জল খাওয়ার পর নাকি আমার শরীরটা গরম হয়ে যাবে। একদমই নয়। আপনি নর্মাল একটা বরফ উপরে আপনি গরম জলটা ফেলুন তো কি ধরনের একটা ভাপ উঠছে, আর একটা যখন গরম জল রয়েছে সেখানে আপনি উষ্ণ গরম জলটা ফেলুন তো নর্মাল টেম্পারেচারটা। তো আমাদের ভিতরে টেম্পারেচার থেকে শুট করতে হবে। আজকে যে কোল্ড ড্রিঙ্কস, মানে আমাদের যে সফট ড্রিঙ্কস রয়েছে না, এটাও কিন্তু ভীষণ ক্ষতি করে আমাদের লিভারের জন্য। ঠিক আছে, আপনি যে আমি যেটা কথাটা ছিলাম কি অ্যালকোহলিক একটা নন অ্যালকোহলিক দুরকম আমাদের ফ্যাটি লিভারটা হয়। তো যারা মদ খাচ্ছে না তাদের লিভারটা নষ্ট হলো কি করে? আপনি তো কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলেন, মুড়ি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্ক খাওয়া, সমোসা খাওয়ার পর আপনি কোল্ড ড্রিঙ্ক খাওয়া, এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যে অভ্যাসটা, এটা খারাপ আছে। আপনি বললেন একটা ভালো কথা কি আপনি গরম জল খাওয়ার পর আমার শরীরটা গরম হয়ে যাবে, কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পর তো আপনি কিছু বলেন না। ঠিক আছে, তো এগুলো আলোচনা যেটা আপনি বললেন ভালো কথা, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে একটা ডাক্তার যখন আপনাকে বলছে তো সেটা আপনার থেকে অনেক নলেজ নিয়ে বলছে, ঠিক না? তো আপনাকে আমি বলবো কি দেখুন, ফ্যাটি লিভার যে কথাটা, নর্মাল ফ্যাটি লিভার আর একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এই দুটো আমি ডিফারেন্স বিটুইন করলাম। তো এখানে আমাদেরকে করতে হবে যেটা খুব শর্ট টাইম আছে, শর্টের মধ্যে একটা কথা বলে দিই, এটা রিভার্স হয়। লিভারে একটা প্লাস পয়েন্ট আছে কি এটা নিজে থেকেও না কিন্তু চেঞ্জেস হতে হতে লিভার কিন্তু ভালো জায়গায় চলে আসে। আজকে অত্যধিক যে অ্যাসিডিটির সমস্যা, বাউলসটা ক্লিয়ার হয় না, পেটে একটা ব্যথা, অস্বস্তি ভাব, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একটা এনার্জি ভাবটা নেই, ঠিক আছে, কাজে যে যাবো সেই লেদার্জি ভাবটা রয়েছে আমাদের, এগুলো সব হচ্ছে কিন্তু পেট থেকে। পেট হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিন। তো একবার মাথায় রাখুন কি লিভার যদি আপনার খারাপ হয়ে গেল না, তাকে আপনি আর ভালো করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, যে বলেছিলাম যোগা প্রাণায়ামের কথা, তো আপনি কোবরা আসন করুন, ঠিক আছে, আপনি কোবরা আসনটা খুব ভালো কাজ করে। তার সাথে সাথে আপনি ডগ আপনার আসনটা করুন, তো ডগ পোস্টটা, এই যে দুটো আসনটা বললাম এটা করুন। এর সাথে সাথে লবণ হচ্ছে এই খাওয়ার মধ্যে বিষ, লিভারকে নষ্ট করে কিন্তু আমাদের লবণ। তো আপনি লবণটাকে বন্ধ করুন, সন্দক লবণ দিয়ে রান্নাটা করুন, আরো অনেক কিছু আছে, টাইমটা কম। কিন্তু আমি চাই যদি যাদের এই সমস্যাটা থাকে তারা কিন্তু ভালো যদি একটা চিকিৎসকের কাছে থাকে না, তো আপনি ফ্যাটি লিভারকে ভালো করতে পারেন। একদম, একজন অভিজ্ঞ চিকিৎসক শুধুমাত্র আপনাকে মেডিসিন দেয় না, ভালো উপদেশ দেয়, কিভাবে চলবেন সেটা জানায়, কি এক্সারসাইজ করবেন সবটা জানায় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যদিও আজকে হাতে সময় একদম নেই, পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন, চেম্বারে যোগাযোগ করুন, সবটা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।